হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 11 নিয়ে আসবো। তো কোষে দেখি 11 আমরা আগের ক্লাসে যত সম্ভব 12 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম, ঠিক আছে? তো 12 পর্যন্ত অঙ্ক সলভ করেছিলাম। তো আজকে আমরা 13 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। তো এখানে যে কটা অঙ্ক আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, বুঝবে। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা জানাতে পারো। তো প্রথমে যে অঙ্কটা আছে, মানে প্রথম আজকে যেটা করবো 13 অঙ্কটা। তো 13 অঙ্কটা কীভাবে করবো দেখো, ভালো করে বুঝবে, বুঝে করবে কিন্তু অঙ্কটা। পড়ে ভালো। বলছে কি, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে তাহলে আয়তন কত পার্সেন্ট, মানে কত শতকরা কত হ্রাস পাবে, এটা হিসাব করতে বলেছে। তো আমরা ভৌতবিজ্ঞানে পড়েছিলাম, কি পড়েছিলাম বলো তো? ভৌতবিজ্ঞানে পড়েছিলাম কি, যে জল জমে মানে হচ্ছে জল বরফে যখন জল জমে বরফে পরিণত হবে, তার তখন আয়তন কি হয়, বেড়ে যায়, তাই তো? সেই জন্য যে সমস্ত শীতপ্রধান অঞ্চল আছে সেই অঞ্চলে জলের পাইপ ফেটে গিয়ে অসুবিধার সৃষ্টি হয়, তাই তো? এটা আমরা পড়েছিলাম। তো তাহলে জল জমলে বরফ হয়, আর বরফ হলে আয়তন বৃদ্ধি পায়। এটা জলের একটি বিশেষ বৈশিষ্ট্য। যাই হোক, আমাদের এখন অঙ্ক করতে হবে। কি বলছে দেখো, যে কি, আমি ধরে নিচ্ছি জলের আয়তনটা 100 ঘন একক, ঠিক আছে? ধরি জলের আয়তন কত অঙ্ক, 13 অঙ্ক। ধরি জলের আয়তন সমান কত? আয়তন সমান হচ্ছে 100 ঘন একক, ঠিক আছে? ঘন একক ধরে নিলাম। তাহলে আয়তন কত বৃদ্ধি পেয়েছে? আয়তন 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আয়তন কত? তাহলে এখন আয়তন আমরা কত লিখতে পারি? আগে ছিল 100, এখন আবার 10% বেড়েছে, তার মানে কত হচ্ছে 110 ঘন একক, ঠিক আছে? এখন হচ্ছে 110 ঘন একক আয়তন। আচ্ছা, শতকরা কত একক আয়তন হ্রাস পাবে সেটা আমাকে বলতে বলেছে। তো জল জমে বরফ হলে আয়তনে বৃদ্ধি পায়। এবার বরফ গলে জলে পরিণত হলে তাহলে কি হবে? বরফ গলে জলে পরিণত হলে সেটার আয়তন হ্রাস পাবে। তাহলে এখন বর্তমানে হচ্ছে কি, জল জমে বরফ হয়ে গেছে, তার জন্য আয়তন 10% বৃদ্ধি পেয়ে এখন আয়তন দাঁড়িয়েছে 110 ঘন একক। তাহলে এবার যদি এই বরফটা গলে জলে পরিণত হয় তাহলে তো আয়তন হ্রাস পাবে। তাহলে কতটার আয়তন হ্রাস পাবে? তো তাহলে আয়তন হ্রাস তাহলে কত পাবে দেখো, আয়তন হ্রাস কতটার আয়তন হ্রাস পাবে? এই যে আয়তন আছে, বেশি থেকে কমটাকে বাদ দিয়ে দিলে কতটা তাহলে পেয়ে যাব? তাহলে 110 থেকে 100কে বাদ দেবো, তাহলে হচ্ছে 10 ঘন একক। 10 ঘন একক আয়তন হ্রাস পাবে, ঠিক আছে? এটা হ্রাস পাবে, কিন্তু আমাকে জানতে চেয়েছে শতকরা কত, মানে 100-র মধ্যে কতটা হ্রাস পাবে সেটাকে বার করতে হবে। তো আমি একটা অঙ্কে এর আগের ক্লাসে আমি তোমাদেরকে শতকরা হ্রাস কিভাবে পাবে, শতকরা বৃদ্ধি কিভাবে পাবে, তোমাদের তো যথাসম্ভব শতকরা বৃদ্ধি কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে দেখো শতকরা হ্রাস কিভাবে পারে সেটা দেখিয়ে দিচ্ছি। শতকরা হ্রাস, তাহলে শতকরা আয়তন হ্রাস সমান আয়তন হ্রাস সমান কিভাবে বার করবে? একটা লাইন টানবে প্রথমে। দেখো, তোমার একটা গল্প বোঝাই, তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে। ধরো তোমাদের ক্লাসে দুটো স্টুডেন্ট আছে, দুজন ছাত্র, একজনের নাম এ, একজনের নাম বি। একজন 50-এর মধ্যে 30 পেয়েছে, এ পেয়েছে 50-এর মধ্যে 30, বি পেয়েছে 50-এর মধ্যে 40। ভালো করে বুঝবে, এ পেয়েছে 50-এর মধ্যে 30, বি পেয়েছে 40। আচ্ছা, তাহলে আমি যদি বলি কার নম্বর বৃদ্ধি পেয়েছে, তুমি বলবে বি এর নাম্বার বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 40 - 30, মানে স্যার 10 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই যখন হিসেবটা করলাম, কার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে বলতে পারবো? এ এর সাপেক্ষে, মানে যে কম নাম্বার পেয়েছে তার সাপেক্ষে আমি বৃদ্ধিটাকে হিসাব করলাম, ঠিক আছে? তার সাপেক্ষে। তাহলে যদি এদের শতকরা নাম্বার বৃদ্ধি বার করি তাহলে কিভাবে বার করবো বলো তো? যদি এদের শতকরা নম্বরের বৃদ্ধি বার করি তাহলে এইভাবে বার করব, যে কি কার সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে?
30টার সাপেক্ষে, তাই তো 30-এর সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে? 10। আর শতকরা আনার জন্য 100 গুণ করব, 0 কাটলো, তাহলে হচ্ছে কি 100/3%। এতটা বৃদ্ধি পেয়েছে, শতকরা বৃদ্ধি পেয়েছে, নাম্বার বৃদ্ধি, এইভাবে বার করলাম। ঠিক আছে, বৃদ্ধি বার করার নিয়ম হচ্ছে এটা। আর যদি বলি শতকরা নাম্বার হ্রাস পেয়েছে, তখন কিভাবে বার করব? দেখো, শতকরা নাম্বার হ্রাস পেয়েছে মানে তখন কি করে বার করবো, ভালো করে বোঝো। এ পেয়েছে 30, এ পেয়েছে 40, তাহলে শতকরা নাম্বার হ্রাস কার হয়েছে? কে কম পেয়েছে? এ হচ্ছে কম পেয়েছে। তাহলে কার থেকে কম পেয়েছে? কার সাপেক্ষে কম পেয়েছে? 40টার সাপেক্ষে এ কম পেয়েছে। কত? 10। তাহলে যার সাপেক্ষে করব সেটাকে সবসময় নিচে লিখতে হয়। তাহলে 30-এর সাপেক্ষে হিসাব করছি এখানে, না 40-এর সাপেক্ষে, সরি ভুল হয়ে গেল। তাহলে কার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে? বেশিটার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে। ভালো করে বোঝো, এখানে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এইখানটা গুলিয়ে ফেললে কিন্তু হবে না। আমি বলছি আমরা শতকরা বৃদ্ধি বার করলাম, এবার শতকরা হ্রাসটা ভালো করে বুঝবে। আমি বলছি এখানে বলো কার নাম্বার হ্রাস পেয়েছে, এ এর না বি এর? অবশ্যই বলবে কি এ এর নাম্বার হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে? 10 হ্রাস পেয়েছে। 10 হ্রাস পেয়েছে। তো কার সাপেক্ষে হ্রাস পেয়েছে? এই 40-এর সাপেক্ষে। তাহলে বেশিটার সাপেক্ষে, তাহলে বেশিটাকে হচ্ছে নিচে দেবো, আর যতটা হ্রাস পেয়েছে সেটা উপরে লিখবো, দিয়ে 100 দিয়ে গুণ মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এইখানেও সেম পদ্ধতিতে করব, সেম পদ্ধতি ব্যবহার করবো আমরা। শতকরা আয়তন হ্রাস কার সাপেক্ষে? এখানে যেমন বেশিটার সাপেক্ষে করেছি, এখানে হচ্ছে বেশিটার সাপেক্ষে করবো। তাহলে 110কে নিচে দেবো, কতটা হ্রাস পেয়েছে? 10 একক হ্রাস পেয়েছে, আর একটা শতকরা আনার জন্য 100 গুণ করতে হবে। এইভাবে তোমাদেরকে কিন্তু শতকরা হ্রাস বা বৃদ্ধি বার করতে হবে। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, চলো এবার কাটাকুটি করো, তাহলেই তোমাদের উত্তর চলে আসবে। দেখো, যদি কাটাকুটি করি, এই 0 কাটলো, তাহলে হচ্ছে 100/11। ঠিক আছে, 11 দিয়ে যদি 100কে ভাগ করে দিই কত হবে? 9 11 99। 99 কত? 100, একে 100, তাহলে 9.1/11%। এটাই আনসার। দেখে নাও, আশা করছি বোঝা গেছে, সোজা ব্যাপার। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখে নাও ভালো করে নেক্সট অঙ্কে যাওয়ার আগে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? চলো পরবর্তী অঙ্কে আমরা ফিরে যাই। বুঝলাম। পরবর্তী অঙ্ক মানে 14 অঙ্কটা। 14 অঙ্কটা পড়ে ফেলো ফটাফট। কি বলছে? 14 অঙ্ক বলছে, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষির 40% খরচ বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে এত টাকা খরচ করে এত টাকা ফলন পেতেন, এখন জমিতে অধিক ফলন ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে সেটা হিসাব করতে হবে। তো তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 55%। তাহলে লিখে ফেলো, ফলন বৃদ্ধি পেয়েছে 55%। এটা কত অঙ্ক? 14 অঙ্ক। ফলন বৃদ্ধি পেয়েছে কত? 55% ফলন বৃদ্ধি পেয়েছে, তাই তো? আচ্ছা, কার সাপেক্ষে বৃদ্ধি পেয়েছে বলো তো? ভালো করে দেখো, আগেতে কত টাকার ফলন হতো? 3000 টাকা। 3000 টাকার ফলন হতো, তাহলে 3000-এর সাপেক্ষে 55% বৃদ্ধি হয়েছে। তাহলে এখন ফলন বৃদ্ধি সমান আমরা লিখতে পারি, এখন ফলন বৃদ্ধি কতটা বৃদ্ধি হয়েছে, কতটা সংখ্যায় জানতে চাইছি। আগে হতো 3000 টাকার ফলন, তার সাপেক্ষে 55%, পার্সেন্টের জন্য একটা নিচে 100 আসবে। হলো? এবার যদি কাটাকুটি করি, এই 0 এই 0 এই 0 উড়িয়ে দিলাম, তাহলে 3 5 15 5, হাতে থাকে 1, 3 5 15 1 16, 1650 টাকা। এখন ফলন বৃদ্ধি এত টাকা। ঠিক আছে, এত টাকা হচ্ছে ফলন বৃদ্ধি। তাহলে বর্তমান ফলন কত? তাহলে বর্তমান ফলন তাহলে কত হবে? তাহলে বর্তমান তাহলে এখন ফলন তাহলে কত হচ্ছে? আগে ছিল 3000, এখন হয়ে গেছে কত? 1650 টাকা। তার মানে হচ্ছে কত? যোগ করে দাও, 4650 টাকা। তাহলে বর্তমান ফলন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার বলছে আমরা ফলন বৃদ্ধি করার জন্য তো খরচও বৃদ্ধি করতে, খরচও বেড়েছে, কারণ ধান কিনেছো তুমি,
দাম নিশ্চয়ই বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে। তো কত পার্সেন্ট খরচ বেড়েছে? 40%। আগে খরচ কত হতো জমিতে? জমিতে তার 1200 টাকার খরচ হতো আগেতে। ভালো করে বোঝো যে 1200 টাকা খরচ করতেন আগেতে, ঠিক আছে? 1200 টাকার সাপেক্ষে 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ বৃদ্ধি তাহলে কত, এরকম করে বার করো। তাহলে খরচ বৃদ্ধি কতটা হয়েছে? 1200 টাকার মধ্যে 40%। 40%, জন্য একটা 100 করে দিচ্ছি আমি নিচে, ঠিক আছে? 0 0 কেটে দিলাম। তাহলে একটা কত হলো এটা? 4 2 8, 4 1 4, 480 টাকা, ঠিক আছে? তাহলে বর্তমানে খরচ কত? বর্তমানে খরচ আগে ছিল 1200, এখন হয়ে গেছে 480 টাকা। 80 টাকা। তাহলে কত হচ্ছে তোমার? 0 8 4 2 6, 1680 টাকা, ঠিক আছে? এইটুকু ব্যাপার বোঝা গেল কিনা এখন দেখো তোমাদের, এইটুকু ব্যাপার বোঝা গেল কিনা দেখো, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার কি বলেছে দেখো, পরবর্তী অংশটা পড়ো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। বলছে এখন জমিতে অধিক ফলন ধান বীজ ব্যবহার করে তার আয় কতটা বাড়বে না কমবে, এটা আমাকে হিসাব করতে হবে। আয় হিসাব করব কিভাবে? আচ্ছা, আয় হিসাব করব কি করে? আগেতে হচ্ছে বর্তমানে এখন হচ্ছে কি তোমার, এটা হচ্ছে ফলন হচ্ছে। আগে ফলন ছিল কত? আগে ফলন ছিল তোমার হচ্ছে 3000 টাকা। আর খরচ কত হতো তোমার? 3000 টাকার মধ্যে তোমার খরচ হতো 1200 টাকা খরচ হতো। তাহলে 3000 টাকা থেকে 1200 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে সেটাই তোমার হচ্ছে আয়। তাহলে পূর্বে আয় মানে আগে, ঠিক আছে? পূর্বে কত আয় হতো? পূর্বে আয় হতো তোমার হচ্ছে ফলন হতো কত? 3000 টাকা আগেতে। তার মধ্যে খরচ হয়ে যেত 1200 টাকা। তার মানে হতো কত? 1800 টাকা তোমার আয় হতো। এটা আগের আয়। তাহলে বর্তমানে আয় কত হচ্ছে এখন? বর্তমান আয় দেখো, বর্তমানে ফলন কত? 4650 টাকা, তাই তো? 4650 থেকে এখন এই বর্তমানের খরচটা বাদ দিয়ে দাও, 1680 টাকা। তাহলে কত হচ্ছে? এখানে পাশে বিয়োগটা করে নিচ্ছি। 4650 থেকে 1680। 0 8 কত 15, 7 15, হাতে থাকে 1, 4 7, 7 কত 16, 9 16, হাতে থাকে 1, 1 রেখে 2, 2 কত আছে 2, 2970 টাকা। তাহলে 2970 টাকা হচ্ছে বর্তমানে আয়। তাহলে আয় বেড়েছে না কমেছে? অবশ্যই বেড়েছে। আগে আয় হতো 1800 টাকা, এখন আয় হচ্ছে 2970 টাকা। তাহলে অবশ্যই আয় কত? এটা বেড়েছে আয়। আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে কত পরিমাণ বাড়বে বা কমবে সেটা হিসাব করি। তাহলে কত পরিমাণ বাড়বে সেটা হিসাব করা খুব সহজ। তাহলে আয় কতটা বেড়েছে লিখে ফেলো। আয় বেড়েছে সমান কতটা? এইটা থেকে বাদ দিয়ে দাও, 2970 বিয়োগ 1800 টাকা। তাহলে বিয়োগটা করে দাও। এখানে পাশে 2 আছে, এটা তো টোকাই আছে। 1800 টাকা বিয়োগ করে দিচ্ছি এখানটা। 0 7 8 1 9 1 1170, 1170 টাকা। তাহলে 1170 টাকা তোমার কি হয়েছে? আয় বৃদ্ধি পেয়েছে। আশা করছি বোঝা যাচ্ছে অঙ্কটা। দেখে নাও ভালো করে। আর কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। দেখে নাও ভালো করে, ঠিক আছে? তো এই গেল আমাদের এই অঙ্কটা। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। পরবর্তী অঙ্কটা ভালো করে পড়ো। কি বলছে যে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন। তো এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের এইখানটা একটু আন্ডারলাইন করো যে প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করি। ঠিক আছে, ভালো করে বুঝবে আমরা। তো এখানে ধরে নেবো, ধরি মোট ভোটার সমান 100 জন। ঠিক আছে, মোট ভোটারটা আমি ধরে নিলাম কতজন আছে? 100 জন। তাহলে তোমাকে এখানে বলে দিয়েছে দেখো অঙ্কটার মধ্যে যে বিধানসভা ভোটারদের 80% ভোট দিয়েছেন। তাহলে ভোট কতজন দিয়েছেন? তাহলে ভোট দিয়েছেন তাহলে
ভোট দিয়েছেন 80%, মানে মোট 100 জন এর 80%, তাই তো? তাহলে কত হচ্ছে? পার্সেন্টের জন্য নিচে একটা 100 করে দাও, এই 100 কেটে গেল, তাহলে 80 জন। তাহলে 80 জন মোট ভোট দিয়েছেন, ঠিক আছে? তো 80 জন মোট ভোট দিয়েছেন। পরবর্তী অংশটা ইম্পর্টেন্ট, আমি কি বললাম ডাক দিতে, যে প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাহলে ভোট পেয়েছেন, তাহলে কত ভোট পেয়েছেন? তাহলে ভোট পেয়েছেন সমান কত? 65। প্রদত্ত ভোট কত? 80। প্রদত্ত ভোট হচ্ছে 80, যেটা দেওয়া আছে, ঠিক আছে? এর 65% মানে 100, ঠিক আছে? 100-র মধ্যে কিন্তু আমি বার করছি। এখানটা আলাদা করে শতকরায় বার করার দরকার নেই, তোমাদের শতকরা কত ভোট পেয়েছেন জিজ্ঞেস করছেন, কিন্তু দেখো আমি হিসাব মতন 100-র মধ্যেই কত বার করছি, ঠিক আছে? অর্থাৎ এটাই শতকরা ভোট পেয়েছেন, ঠিক আছে? তাহলে এখানে যদি এটা যদি কেটে দিই, তাহলে 5 দিয়ে যদি কাটি, 2 5 10, 2 দিয়ে কাটছে, 2 5 10, 2 4 8, 5 13 65, 4 13 52, তাহলে 52% হচ্ছে ভোট পেয়েছেন, শতকরা 52% ভোট পেয়েছেন। এই হচ্ছে ব্যাপার। প্রদত্ত ভোটের 65%, প্রদত্ত ভোট হচ্ছে 80 জনের ভোট প্রদত্ত, তো তার সাপেক্ষে 65%। এইভাবে বার করতে হবে অঙ্কটা, ঠিক আছে? এই গেল আমাদের কত? 15 অঙ্ক। তো এর পরবর্তী যে অঙ্কটা আছে 16 অঙ্কটা, 16 অঙ্কটা খুব সোজা অঙ্ক, ঠিক আছে? এটা মুছলাম। দেখো 16 অঙ্কটা কিভাবে করবে তোমরা, 16 অঙ্কটা ফার্স্ট তোমরা পড়ে ফেলো নিজেরা। 16 অঙ্কটা কি বলছে পড়ে ফেলো। বলছে এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, এত পার্সেন্ট অঙ্কে, এত পার্সেন্ট উভয় বিষয়ে A+ পেয়েছেন। সংখ্যা যদি পরীক্ষার্থীদের সংখ্যা 120 জন, তবে হিসাব করে দেখি এই উত্তরগুলো দিতে বলেছে, তাই তো? স্টেপ বাই স্টেপ করবে। দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 120 জন। 16 অঙ্ক, মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তোমার 120 জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা কত বলে দিয়েছে? 120 জন, ঠিক আছে? তো এই 120 জন মোট পরীক্ষার্থীর সংখ্যা, আর 80%, 85% বাংলায়, 75%, আচ্ছা উভয় বিষয়ে A+ পেয়েছে আমাকে জানতে চেয়েছে। প্রথমে জানতে চাইছে উভয় বিষয়ে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন, এটা আমাকে বার করতে হবে। উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন, এটা আমাকে বার করতে হবে। যে 65% উভয় বিষয়ে A+ পেয়েছে, তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে হচ্ছে তোমার কত? 65%। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে 65%, মানে কি? কতজন পেয়েছে? তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে সমান কতজন যদি বার করতে চাই, মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? শিক্ষার্থীর সংখ্যা 120 জন, 120 জনের 65%, পার্সেন্টের জন্য একটা 100 আসবে, তাহলে 0 0 কাটলাম, 5 দিয়ে যদি কাটি, 2 দিয়ে যদি, 2 5 10, 2 6 12, 5 13 65, 6 13 78, 3 6 18, 8 6 6 7, 78 জন। তাহলে 78 জন হচ্ছে কি উভয় বিষয়ে A+ পেয়েছে, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শুধু বাংলায় A+ পেয়েছে কতজন? শুধু বাংলায় A+ পেয়েছে কতজন? শুধু বাংলায় A+ পেয়েছে কতজন বার করতে হবে। শুধু বাংলায় A+ পেয়েছে, শুধু বাংলায় A+ পেয়েছে, তোমাদের পার্সেন্টেজে একটু কোনো মান দিয়েছে দেখো বোধহয়, শুধু বাংলায়, তাই তো? 85% বাংলায় পেয়েছে, 85% হচ্ছে বাংলায় পেয়েছে, 85% শিক্ষার্থী বাংলায় পেয়েছে। ভালো করে বুঝবে, 85% শিক্ষার্থী কিন্তু বাংলায় পেয়েছে। তাহলে কিভাবে বার করবে? দেখো উভয় বিষয়ে টোটাল কত পেয়েছে, উভয় বিষয়ে তোমার পেয়েছে 65%। 65%, এই 85 থেকে যদি 65% বার করে দিই, তবেই তো আমরা পাবো যে শুধুমাত্র বাংলায় কতজন পেয়েছে, তাই তো? এটা ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 85% বাংলায়, 70% অঙ্কে, আর 65 উভয় বিষয়। তাহলে
তোমার হচ্ছে মোট যেটা উভয় বিষয় হচ্ছে 65% এ প্লাস পেয়েছে, শুধু বাংলায় পেয়েছে। বার করতে গেলে আমাকে কি করতে হবে, এই 85 থেকে আমাকে 65 বাদ দিয়ে দিতে হবে, মানে শুধু 20%, মানে শুধুমাত্র বাংলায় পেয়েছে 20%, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন, 20%। ঠিক আছে, তাহলে যদি আমি জোনে বার করি সংখ্যাটা কত হবে, তাহলে 120 জন মোট শিক্ষার্থী, তার 20% হচ্ছে তোমার পেয়েছে বাংলায়। তাহলে 100 হচ্ছে এটা, নিচে 0 0 কাটলাম, তাহলে কত গুণ হচ্ছে, 12 দুগুণে 24 জন। তাহলে 24 জন শুধুমাত্র যারা বাংলায় এ প্লাস পেয়েছে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। পরেরটায় দেখো, শুধুমাত্র অঙ্কে 70% পেয়েছে, শুধুমাত্র অঙ্কে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 70%। তাহলে কি করতে হবে, এইখান থেকে 70 থেকে আমাকে বাদ দিয়ে দিতে হবে কতকে, টোটালটা হচ্ছে 65%। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, 5%। তাহলে শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, 5%। ঠিক আছে, তাহলে জোনে বার করতে গেলে কি হবে, জোনে বার করতে গেলে আমাকে 120 টোটাল জন, এতজন শিক্ষার্থী, 5% মানে 5/100। তাহলে 0 0 কাটলো, 5 20 100, 0 0 5 2 10, 5 20 22 বাজে, 0 0 হলো 5 2 10, 2 6, তার মানে 6 জন। তাহলে 6 জন এমন আছে যারা শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে, শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, 6 জন। এই পর্যন্ত বোঝা গেল। এর 4 নম্বর উত্তরটা কি বলছে, উভয় বিষয় এ প্লাস পায়নি, উভয় বিষয় এ প্লাস পায়নি, এটা বুঝতে হবে। এবার এখানটা করছি, দেখো, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পায়নি। এটা কি করে বার করবো, উভয় বিষয়ে এ প্লাস পায়নি। দেখো, আমার সমগ্র পার্সেন্টেজটা যদি দেখি আমি, মানে টোটাল সমগ্র পার্সেন্টেজ হচ্ছে 100%, তাই তো। 100%-এর মধ্যে দেখো, মানে যত পার্সেন্ট তোমার হচ্ছে সমগ্র হচ্ছে 100%, সেই 100%-এর মধ্যে তোমার 20% হচ্ছে কি, আচ্ছা 65% হচ্ছে কি, 65% হচ্ছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে 65%, তার মধ্যে আরও কিছু বাদ দেবো, 20%-কে বাদ দেবো, আবার কি বাদ দেবো, 5%-কে বাদ দেবো। ঠিক আছে, এত পার্সেন্ট যদি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই পাইনি। তবে এগুলো তো পাওয়া বিষয়, এটা পেয়েছে, এটাও পেয়েছে, এটাও পেয়েছে। সমগ্র বিষয় কত, 100, তার মধ্যে 65% উভয় বিষয় পেয়েছে, তার মধ্যে 20% পেয়েছে কিসে, বাংলায়, শুধু বাংলায়, 5% পেয়েছে শুধু অঙ্কে। ঠিক আছে, তাহলে টোটালটা যদি বাদ দিয়ে দিই, তাহলে 100 মাইনাস এটা যদি বিয়োগ করো, 90 হচ্ছে, তার মানে 10% এমন ছাত্রছাত্রী আছে যারা উভয় বিষয় এ প্লাস পায়নি। ঠিক আছে, তাহলে যদি সংখ্যায় বার করতে চাও, তার জন্য কি হবে, তাহলে 120-র মধ্যে 10%, এ 0 এ 0 এ 0 এ 0, তাহলে 12 জন। তাহলে 12 জন এমন ছাত্রছাত্রী আছে যারা উভয় বিষয় এ প্লাস পায়নি। ঠিক আছে, এই ছিল আজকের অঙ্ক। দেখে নাও, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন বাকি অঙ্কগুলোকে সলভ করে ফেলবো, তাহলেই আমাদের শতকরা শেষ হয়ে যাবে। তো তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।